স্বাগতম সাসপেন্সি বাংলাতে। আজকের গল্পটা শুনলে গায়ে কাটা দিয়ে যাবে। দিল্লি বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাস, পিপল গাছের নিচে রাখা প্রসাদের মিষ্টি, এক পড়ুয়ার ঠাট্টা, আর তারপর শুরু হয় অথই অশান্তি। শুরু করা যাক। সাধারণত আমরা যখন কোনো অজানা বা অতিপ্রাকৃত ঘটনার কথা শুনি, মনে হয় এগুলো হয়তো শুধুই মানুষের কল্পনা বা লোককথা। কিন্তু আজকে আমরা ঠিক কি বিশ্লেষণ করতে চলেছি, আমাদের হাতে এমন কি তথ্য আছে যা এই ঘটনাকে অন্যান্য সাধারণ ভূতের গল্পের থেকে আলাদা করে? দেখো, আজকের এই গভীর বিশ্লেষণে আমাদের সামনে রয়েছে বেশ কিছু চমকপ্রদ সূত্র। এর মধ্যে রয়েছে প্রত্যক্ষদর্শীদের ব্যক্তিগত ডায়েরি, দিল্লির প্রথম সারির একটি হাসপাতালের অত্যন্ত গোপন চিকিৎসাপত্র, আর স্থানীয় লোককথার কিছু অন্ধকার অধ্যায়। হাসপাতালের চিকিৎসাপত্র? বলো কি? হ্যাঁ, আমাদের আজকের উদ্দেশ্য শুধু একটি ভয়ার গল্প বলা নয়। আমাদের মূল অন্বেষণ হল, যখন আধুনিক অহংকার এবং বিজ্ঞানের গরিমা শতাব্দীর পর শতাব্দী ধরে জমে থাকা প্রাচীন ট্রমার সাথে ধাক্কা খায়, তখন ঠিক কি ঘটে? কেন প্রাচীন অভিশাপ অনেক সময় সম্পূর্ণ নির্দোষ মানুষদের নিশানা করে? অহংকার এবং প্রাচীন ট্রমার সংঘাত, বিষয়টা সত্যিই কৌতূহল উদ্দীপক। তো কোথা থেকে শুরু হচ্ছে এই ভয়াবহ ঘটনার সূত্রপাত? গল্পের শুরু উত্তরপ্রদেশের সুলতানপুর জেলার একটি শান্ত গ্রাম থেকে। গ্রামের নাম মালওয়া। সূত্র বলছে, এই গ্রামের শিক্ষার হার বেশ চমকপ্রদ, প্রায় ৭৫%। গ্রামের সাধারণ নিয়মের বাইরে গিয়ে এক অত্যন্ত মেধাবী ছাত্রী, যার নাম ঋতু, সে দ্বাদশ শ্রেণীতে দুর্দান্ত ফলাফল করে। আচ্ছা। পরিবার প্রগতিশীল হওয়ায় তাকে উচ্চশিক্ষার জন্য দিল্লিতে পাঠানো হয়। সে ভর্তি হয় দিল্লি বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাসের একটি কলেজে, গণিত সম্মান বিষয়ে। গ্রামের শান্ত পরিবেশ থেকে সম্পূর্ণ অচেনা এক বিশাল শহরের কোলাহলে এসে ঋতু একটি নতুন জীবন শুরু করে। গ্রাম থেকে আসা একজন মেয়ের পক্ষে শহরের এই বিশাল পরিবেশে মানিয়ে নেওয়া তো বেশ কঠিন হওয়ার কথা। সে কি একা ছিল নাকি তার কোনো বন্ধু তৈরি হয়েছিল? খুব দ্রুতই তার একটি অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুমণ্ডল তৈরি হয়ে যায়। ৪ জন ছাত্র এবং ৩ জন ছাত্রীর একটি দল। এই ৭ জন ছিল একে অপরের ছায়ার মতো। পড়াশোনা, ঘোরাঘুরি সবকিছু তারা একসাথেই করত। বাহ, বেশ ভালো তো। হ্যাঁ, ঋতু অত্যন্ত প্রতিশ্রুতিশীল ছিল। শেষ বর্ষে পৌঁছতে পৌঁছতে সে দেশের অন্যতম শীর্ষস্থানীয় বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠানে স্নাতকোত্তর করার সুযোগও প্রায় পাকা করে ফেলেছিল। এই দলেরই অন্যতম সদস্য ছিল অমিত। সে নিজেও অত্যন্ত মেধাবী এবং একটি বড় প্রকৌশল প্রতিষ্ঠানে উচ্চশিক্ষার প্রস্তুতি নিচ্ছিল। শেষ সেমিস্টারে এসে তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে দিল্লির ধৌলাকুয়া এলাকায় কাছাকাছি ভাড়া বাড়ি বা মেস নিয়ে তারা থাকবে। সবকিছু তো একদম স্বাভাবিক, একটা সুন্দর কলেজ জীবনের গল্পের মতোই মনে হচ্ছে। তাহলে সেই অন্ধকার অধ্যায়ের শুরুটা ঠিক কোথায়? শুরুটা হয় একদিন সন্ধ্যায়। ক্লাস শেষে ওই ৭ বন্ধু মিলে ধৌলাকুয়ার কাছেই সত্যনিকেতন এলাকার একটি পার্কে হাঁটতে গিয়েছিল। তো হাঁটতে হাঁটতে তারা পার্কের একটি নির্জন কোণে পৌঁছায়, যেখানে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল শতবর্ষ প্রাচীন একটি বিশালাকার পিপল গাছ। পিপল গাছ এমনিতেই বেশ রহস্যময় হয়। একদম। সেই গাছের গোড়ায় ঋতুর চোখ পড়ে। সেখানে রাখা ছিল একটি বড় মিষ্টির বাক্স। বাক্সের ওপর সিঁদুর দিয়ে ৩টি স্পষ্ট এবং গাঢ় দাগ কাটা ছিল। ঋতু, যে গ্রামের মেয়ে, সেই দৃশ্য দেখে থমকে দাঁড়ায়। সে বন্ধুদের সতর্ক করে বলে যে এই ধরনের জিনিসকে কালো জাদু বা অশুভ শক্তির আরাধনা হিসাবে ধরা হয়। এগুলোতে হাত দেওয়া উচিত নয়। কিন্তু ঋতু যেহেতু গ্রাম থেকে এসেছিল, সে তো নিশ্চয়ই জানতো যে এগুলোর পেছনের বিপদ কতটা মারাত্মক হতে পারে। অমিত বা বাকি বন্ধুরা কি ঋতুর কথা শোনেনি? একটা অপরিচিত গাছের নিচে রাখা খাবারে হাত দেওয়া তো এমনিতেই অযৌক্তিক। আর ঠিক এখানেই আসে আমাদের সেই মূল প্রশ্ন, আধুনিক অহংকার। অমিত ঋতুকে তীব্র উপহাস করে। সে হেসে বলে, তুমি গণিত আর বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে বিজ্ঞানী হতে চলেছ, আর এখনও এইসব ভূতপ্রেত বা কুসংস্কারে বিশ্বাস করো? ওহ ঈশ্বর, এই কথাটা বলা একদম উচিত হয়নি। ঠিক বলেছ। অমিতের এই কথাটি শুধু একটি ঠাট্টা ছিল না, এটি ছিল সেই ঘুমন্ত অশুভ শক্তির প্রতি একটি চরম অবজ্ঞা। অমিত প্রমাণ করার জন্য সেই বাক্স থেকে একটি মিষ্টি তুলে নিজে খায়। কি বলছো? নিজে খেয়ে নিল? শুধু তাই নয়, সে জোর করে ঋতুর মুখেও সেই মিষ্টি পুড়ে দেয় এবং দলের অন্যান্য বন্ধুদেরও খেতে বাধ্য করে।
তাদের স্পর্ধা এত দূর পৌঁছায় যে সেই মিষ্টি নিয়ে তারা তাদের এক অত্যন্ত প্রিয় অধ্যাপকের কাছে যায় এবং তাকেও সেই প্রসাদ হিসেবে খাইয়ে দেয়। এটা তো আক্ষরিক অর্থে ঘুমন্ত সাপকে জাগিয়ে তোলার মতো ব্যাপার। কিন্তু দেখো, আমি যদি একটু তর্কের খাতিরে আধুনিক মনস্তত্ত্বের দিক থেকে ভাবি, অনেক সময় মানুষ ভয় থেকে এক ধরনের নেতিবাচক ধারণার শিকার হয়। তারা ভাবে যে তাদের সাথে খারাপ কিছু হবে, আর সেই মানসিক চাপের কারণেই শরীর খারাপ হতে শুরু করে। এর মধ্যে কি সত্যিই কোনো অতিপ্রাকৃত শক্তির হাত ছিল? তোমার এই যুক্তিটি অত্যন্ত প্রাসঙ্গিক। প্রথম 15 দিন ঠিক এমনটাই মনে হয়েছিল। মিষ্টি খাওয়ার পর থেকেই দলের সবার শরীর খারাপ হতে শুরু করে। বমি, দুর্বলতা, জ্বর। সবাই ভেবেছিল এটা আবহাওয়ার পরিবর্তনের কারণে বা খাদ্যে বিষক্রিয়ার কারণে হচ্ছে। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক মনে হওয়ার কথা। কিন্তু এরপর যা ঘটল তা কোনো মনস্তাত্ত্বিক তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয়। প্রথম মর্মান্তিক আঘাতটি নেমে আসে সেই অধ্যাপকের ওপর। তিনি গাজিয়াবাদ থেকে ক্লাস নিয়ে ফিরছিলেন। অধ্যাপকের সাথে কি হয়েছিল? তিনি তো নিজে থেকে ওই মিষ্টি খাননি, তাকে তো না জানিয়ে খাওয়ানো হয়েছিল। অশুভ শক্তি নিয়তের বিচার করে না, তারা শুধু শৃঙ্খল খোঁজে। ধৌলাকুয়ার রাস্তায় ওই অধ্যাপক অত্যন্ত সতর্কতার সাথে গাড়ি চালাচ্ছিলেন, কিন্তু হঠাৎ তিনি তার গাড়ির সামনে দুজন অল্প বয়সী মেয়েকে দেখতে পান। মানে রাস্তার মাঝখানে? হ্যাঁ, তারা যেন মাটি ফুঁড়ে বা শূন্য থেকে হঠাৎ উদয় হয়েছিল। তাদের বাঁচাতে গিয়ে তার গাড়ি মারাত্মকভাবে দুর্ঘটনার কবলে পড়ে। তার মাথায় গুরুতর আঘাত লাগে। হাসপাতালে বেশ কয়েক মাস মৃত্যুর সাথে লড়াই করার পর তিনি মারা যান। ও বাবা, কি ভয়ঙ্কর! কিন্তু মৃত্যুর আগে তার শেষ কথাগুলো ছিল অত্যন্ত ভয়ের। তিনি বারবার বলছিলেন যে ওই দুজন মেয়ের চোখে কোনো মানুষের ছাপ ছিল না, তারা যেন মৃত। ভয় শিউরে ওঠার মতো ঘটনা। ওই দুটো মেয়ে কি সাধারণ কেউ ছিল? আর এই দুর্ঘটনার পর ঋতুর জীবনের কি প্রভাব পড়ল? মেয়ে দুটি কোনো জীবিত মানুষ ছিল না। ঋতু ধীরে ধীরে এক ভয়াবহ ঘেরাটোপের মধ্যে পড়তে শুরু করে। ধৌলাকোয়া এলাকায় ঋতুর থাকার জায়গার উল্টো দিকেই ছিল একটি শ্মশান। শ্মশান? ওখানেই ঋতু থাকতো? হ্যাঁ, ঋতু যখন সন্ধ্যায় মুদির দোকান থেকে নিজের দরকারি জিনিসপত্র কিনে ফিরত, সে প্রায়ই খেয়াল করত রাস্তা থেকে কিছুটা দূরে দুজন মেয়ে দাঁড়িয়ে আছে। তাদের মুখে কোনো অভিব্যক্তি ছিল না, তারা কেবল একদৃষ্টে ঋতুর দিকে তাকিয়ে থাকত। ঋতু যতক্ষণ না নিজের ঘরের দরজা বন্ধ করছে, ততক্ষণ ওই ভাবলেশহীন দৃষ্টি তাকে অনুসরণ করত। কিন্তু তারা কি শুধু দূর থেকেই ভয় দেখাচ্ছিল? ঋতুর সাথে কি রাতে কোনো সরাসরি যোগাযোগ করার চেষ্টা করেছিল তারা? হ্যাঁ, শিকারের মানসিক প্রতিরোধ যখন ভাঙতে শুরু করে, তখন এই শক্তিগুলো সরাসরি আঘাত হানে। এক রাতে ঋতু চরম অবসাদ এবং আতঙ্কে তার এক বান্ধবীকে ফোন করে নিজের কাছে এসে থাকার জন্য অনুরোধ করে। আধ ঘন্টা পর দরজায় টোকা পড়ে। বান্ধবী এসেছিল? ঋতু স্বস্তির নিঃশ্বাস ফেলে দরজা খোলে, ভাবে বান্ধবী এসেছে। কিন্তু বাইরে ছিল ঘুটঘুটে অন্ধকার, কেউ কোথাও নেই। ওহ ঈশ্বর! যখন সে ভয় পেয়ে আবার নিজের ঘরে ঢুকতে যাবে, ঠিক সেই মুহূর্তে সে স্পষ্ট অনুভব করে তার ঠিক পেছনে কেউ দাঁড়িয়ে আছে এবং একটি ভারী শীতল হাত তার কাঁধের ওপর রাখা হয়েছে। অশুভ শক্তি ততক্ষণে ইতুকে পুরোপুরি ঘিরে ফেলেছিল। কিন্তু আধুনিক বিজ্ঞান তো বলতে পারে যে এটা স্লিপ প্যারালাইসিস বা চরম মানসিক চাপের কারণে সৃষ্ট এক ধরনের চোখের ভুল। ঋতু একাই তো এইসব অনুভব করছিল, তাই না? এখানেই তোমার মনস্তাত্ত্বিক যুক্তিগুলো ভেঙে পড়বে, কারণ এই ভয়াবহতা শুধু ঋতুর মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। এই শক্তির রোষ গিয়ে পড়ে অঙ্কুরের ওপর। অঙ্কুর ওই বন্ধুদের দলেরই একজন? হ্যাঁ, একদিন শ্রেণীকক্ষে খুব সামান্য কয়েকজন ছাত্রছাত্রী ছিল। অঙ্কুর পেছনের একটি বেঞ্চে একা বসেছিল। হঠাৎ সে তার পকেট থেকে একটি কাগজ বের করে ছিঁড়তে শুরু করে এবং বিড়বিড় করে বলতে থাকে, এটা তার, এটা তোমার, এটা তার, এটা তোমার। এরপর সে ওই কাগজগুলো মুখে পুরে চিবিয়ে গিলে ফেলে। কাগজ খাচ্ছিল? অঙ্কুরের এই আচরণ তো মানসিক বিকারের লক্ষণের মতো শোনাচ্ছে। হঠাৎ করে এমন আচরণ কেন করবে কেউ? মানসিক বিকার হলে একজন মানুষের কণ্ঠস্বর সম্পূর্ণ বদলে যায় না। অঙ্কুর যখন কথা বলছিল, তার গলা থেকে একসাথে একাধিক মেয়ের কণ্ঠস্বর ভেসে আসছিল। কি বলছো? একাধিক মেয়ের গলা? একদম। সে জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে যায়। তাকে দিল্লির সবচেয়ে বড় এবং সুপরিচিত চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়। আর সেখানে চিকিৎসকরা যা দেখলেন তা চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক বিশাল প্রশ্নচিহ্ন। কি দেখেছিলেন ওনারা? অঙ্কুরের শরীরের ভেতরের অসংখ্য স্নায়ু বিভিন্ন জায়গা থেকে ছিঁড়ে গিয়েছিল।
কোনো বাহ্যিক আঘাত ছাড়া, কোনো দুর্ঘটনা ছাড়া একজন মানুষের ভেতরে স্নায়ু কিভাবে ছিন্নভিন্ন হয়ে যেতে পারে। একজন প্রধান শল্যচিকিৎসক ২৪ ঘণ্টা ধরে তার উপর অস্ত্রোপচার করেন, কিন্তু এত চেষ্টা সত্ত্বেও অঙ্কুরকে বাঁচানো যায়নি। অবিশ্বাস্য! শরীরের ভেতরে স্নায়ু নিজে থেকে ছিঁড়ে যাওয়া, এটা তো কোনোভাবেই বিজ্ঞানের পরিভাষায় ব্যাখ্যা করা যায় না। কিন্তু এই শক্তি এত নির্মম কেন হলো? তারা কি আরও কাউকে আঘাত করেছিল? তারা অত্যন্ত নির্মম এবং প্রতিহিংসা পরায়ণ ছিল। তাদের পরবর্তী শিকার ছিল জয়ন্তী। জয়ন্তীও ওই দলের বন্ধু ছিল? হ্যাঁ, জয়ন্তীর সদ্য বিয়ে হয়েছিল, সে অন্তঃসত্ত্বা হয় এবং একটি সুস্থ সন্তানের জন্ম দেয়। কিন্তু একদিন রাতে জয়ন্তী দেখে সেই ২ মেয়ে তার নবজাতক সন্তানের শিয়রে দাঁড়িয়ে আছে। আমার তো ভেবেই গা ছমছম করছে। তারা জয়ন্তীর দিকে তাকিয়ে অত্যন্ত ঠান্ডা গলায় বলে, আমরা একে খাবো, একে আমরা সাথে নিয়ে যাব। পরের দিন সকালেই বিনা কারণে সেই সুস্থ শিশুটির মৃত্যু হয়। না, এটা মেনে নেওয়া যায় না। একটা নিষ্পাপ শিশুর কি দোষ ছিল? সে তো ওই পিপল গাছের মিষ্টি খায়নি। এই শক্তিগুলোর কি কোনো বিচারবোধ ছিল না? আসলে অন্ধকার জগতের শক্তিরা ন্যায় অন্যায় বা পাপ পুণ্য বোঝে না। তাদের নিজস্ব কোনো নৈতিক মাপকাঠি নেই। তারা শুধু প্রাণের সন্ধান করে এবং নিজেদের অপূর্ণ তৃষ্ণা মেটায়। শিশুটির মৃত্যুর শোক জয়ন্তী সহ্য করতে পারেনি, সে আত্মহত্যা করে। ও বাবা! কিন্তু মৃত্যুর পর জয়ন্তীও ওই আত্মাদের দাসে পরিণত হয়। এরপর থেকে রাতে ঋতু যখন ঘুমোতো, সে দেখত জয়ন্তীর আত্মা তার পাশে দাঁড়িয়ে রাগে ফুঁসছে। সে ঋতুকে বলতো, তোর জন্যই আমরা সবাই মরলাম, তুই কেন সেদিন অমিতকে জোর করে আটকালি না? নিজের বান্ধবীর আত্মাকে এভাবে নিজের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকতে দেখলে তো যে কোনো মানুষের মানসিক ভারসাম্য পুরোপুরি নষ্ট হয়ে যাবে। ঋতুর এরপর কি অবস্থা হলো? সে কি আর পড়াশোনা চালিয়ে যেতে পেরেছিল? না, ঋতুর মানসিক অবস্থা পুরোপুরি ভেঙে পড়ে। যে মেয়েটি দেশের শীর্ষস্থানীয় বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পেয়েছিল, সে সেখানে যোগ দিতে পারে না। তাকে তার গ্রামে ফিরিয়ে নেওয়া হয়। কিন্তু গ্রামে গিয়ে পরিস্থিতি আরও ভয়ঙ্কর রূপ নেয়। গ্রামে গিয়েও রেহাই পেল না? না, একদিন সকালে ঘুম থেকে উঠে ঋতু হঠাৎ তার মায়ের দিকে তেড়ে যায় এবং অনর্গল হরিয়ানভি ভাষায় গালিগালাজ করতে থাকে। হরিয়ানবি ভাষা? কিন্তু ঋতু তো উত্তরপ্রদেশের মেয়ে। সে কি আগে কখনো এই ভাষা জানতো বা শিখেছিল? না, একদমই না। পরমাণুবিজ্ঞানের ভাষায় একে বলা হয় এমন এক অবস্থা যেখানে মানুষ সম্পূর্ণ অজানা ভাষায় কথা বলে, যা সে আগে কখনো শোনেনি। যখন কোনো আত্মা মানুষের অবচেতন মনকে পুরোপুরি নিয়ন্ত্রণ করে নেয়, তখনই এমনটা ঘটে। ভয়ঙ্কর। তার ঠাকুমা পরিস্থিতি বুঝতে পিবে যখন তার উপর গঙ্গাজল ছিটিয়ে দেন, তখন ঋতু জ্ঞান হারায় এবং তার দাঁত কপাটি লেগে যায়। অর্থাৎ তার 2 পাটির দাঁত এমনভাবে আটকে যায় যা সাধারণ শক্তিতে খোলা অসম্ভব। তার মানে আত্মা ততক্ষণে ঋতুর শরীরের উপর পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিল। তখন তো সাধারণ ডাক্তারে আর কোনো কাজ হবে না। ওর পরিবার কি কোনো সাহায্য পেয়েছিল? ঋতুর বাবা বুঝতে পারলেন যে সাধারণ কোনো পুজোতে কাজ হবে না। তারা মহাবীর জি নামের এক অত্যন্ত ক্ষমতাবান এবং অভিজ্ঞ পুরোহিতকে ডেকে পাঠান। তিনি পরিস্থিতি দেখে বুঝতে পারেন যে বিপদ কতটা গভীরে। উনি কি কিছু করতে পেরেছিলেন? তিনি পরের দিন রাত ৩টে থেকে এক বিশাল যজ্ঞ শুরু করার কথা বলেন, কিন্তু সেই যজ্ঞ আর কোনোদিন শুরু হয়নি। কেন? একজন ক্ষমতাবান পুরোহিত কি ভয় পেয়ে পিছিয়ে গিয়েছিলেন? পিছিয়ে যাওয়ার সুযোগ তিনি পাননি। যজ্ঞের আগের দিন রাতে যখন তিনি বাইক চালিয়ে ঋতুদের বাড়ির দিকে আসছিলেন, তখন রাস্তার মাঝখানে এক অদৃশ্য শক্তি তাকে আক্ষরিক অর্থে শূন্যে ছুঁড়ে মারে। শূন্যে ছুঁড়ে মারে? মানে কোনো গাড়ি ধাক্কা মারেনি? না, তার বাইকের কোনো ক্ষতি হয়নি, কিন্তু তাকে যেন কেউ তুলে আঁচড়ে ফেলেছিল। 12 দিন পর হাসপাতালে তিনি মারা যান। একজন ক্ষমতাবান আধ্যাত্মিক সাধুও বাঁচতে পারলেন না? তাহলে এই অশুভ শক্তি কতটা ভয়ঙ্কর ছিল আমি বুঝতে পারছি না। যদি পুরোহিত মারা যান, অঙ্কুর মারা যায়, তাহলে ঋতু কিভাবে এতদিন বেঁচেছিল? শক্তিটি অত্যন্ত প্রাচীন এবং প্রতিহিংসা পরায়ণ ছিল, ঠিকই, কিন্তু ঋতু বেঁচেছিল তার প্রবল মানসিক জোরের কারণে। শারীরিক এবং মানসিকভাবে বিধ্বস্ত হলেও ঋতু তার আত্মার মূল চাবিকাঠি ওই অশুভ শক্তির হাতে তুলে দেয়নি। সে আত্মসমর্পণ করেনি। মেয়েটার মনের জোর মানতে হবে। হ্যাঁ, কিন্তু যখন মহাবীরজি মারা গেলেন, তখন ঋতুর পরিবার গোরখনাথ মঠের এক সাধুর পরামর্শে একটি চরম সিদ্ধান্ত নেয়। তারা ঋতুকে মেহেন্দিপুর বালাজিতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। মেহেন্দিপুর বালাজি
আমি শুনেছি ওখানকার উপাচার অত্যন্ত কঠিন এবং শক্তিশালী হয়। ঋতুকে সেখানে নিয়ে যাওয়ার যাত্রাটা কেমন ছিল? পুরো রাস্তায় ঋতু নিজের শরীরকে এমনভাবে দমড়ে মুচড়ে ফেলার চেষ্টা করছিল যেন সে নিজের হাড়গুলো নিজেই ভেঙে ফেলবে। 4 জন মানুষ তাকে জোর করে ধরে রেখেছিল। বালাজিতে পৌঁছানোর পর শুরু হয় দীর্ঘ ঝাড়ফুঁক এবং অত্যন্ত কঠোর আচার অনুষ্ঠান। তারপর 4 দিন ধরে চলে আলো আর অন্ধকারের এক চরম যুদ্ধ। অবশেষে ঋতু সেই শক্তির কবল থেকে মুক্তি পায়। আর তখনই উন্মোচিত হয় এই পুরো ঘটনার পেছনের অন্ধকার সত্য। কি ছিল সেই সত্য? মানে কারা ছিল ওই দুটো মেয়ে, আর কেনই বা তারা পিপল গাছের নিচে ওইভাবে আটকে ছিল? সত্যনিকেতনের ওই ছাত্রনিবাসের একটি মর্মান্তিক ইতিহাস ছিল। অনুসন্ধান করে জানা যায় ওই ছাত্রনিবাসে 2 জন অল্প বয়সী মেয়ে একসাথে থাকত। তারা দুজনেই অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। যখন তারা তাদের প্রেমিকদের এই কথা জানায় তখন সেই প্রেমিকরা তাদের পুরোপুরি প্রত্যাখ্যান করে এবং ছেড়ে চলে যায়। ওহ ঈশ্বর! পরিবার এবং সমাজের ভয়ে চরম অপমানে ওই 2 জন মেয়ে সেই ছাত্রনিবাসের একটি ঘরে একসাথে আত্মহত্যা করে। এটা তো চরম মর্মান্তিক। ওই দুটো মেয়ে তো আসলে প্রতারণার শিকার হয়েছিল। তাদের পরিণতি সত্যি খুব দুঃখজনক। কিন্তু তারা তো ঋতু বা অমিতদের চিনত না। তাহলে তাদের উপর এত রাগ কেন? কারণ তাদের স্বাভাবিক মুক্তি হয়নি। ছাত্রীনিবাসের মালিক আত্মাদের উপদ্রব থেকে বাঁচতে একজন তান্ত্রিককে ডেকে আনে। সেই তান্ত্রিক তাদের আত্মাকে শান্ত করার বদলে একটি চরম স্বার্থপর কাজ করে। কি করেছিল সে? একটি কালো জাদুর মাধ্যমে সে ওই আত্মাদের পিপল গাছের সাথে বেঁধে ফেলে। এটাকে তুমি একটা প্রেসার কুকারের সাথে তুলনা করতে পারো। তান্ত্রিক যখন আত্মাদের গাছে বেঁধে ফেলেছিল সেটা ছিল প্রেসার কুকারের মুখ বন্ধ করে দেওয়ার মতো। আত্মাদের ক্ষোভ এবং যন্ত্রণা ভেতরে ভেতরে ফুটছিল। আর বাঁধার মাধ্যম হিসাবে সে ওই প্রসাদের মিষ্টির বাক্সটি ব্যবহার করেছিল। আর অমিত সেই মিষ্টি খেয়ে যেন ওই প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দিয়েছিল, তাই তো? একদম ঠিক। তান্ত্রিক আচার অত্যন্ত নির্দিষ্ট নিয়মে বাঁধা থাকে। অমিত শুধু মিষ্টি খায়নি, সে সেই প্রাচীন বন্ধনকে অবজ্ঞা করেছিল। ওই ক্রুদ্ধ এবং প্রতিশোধপরায়ণ আত্মারা যখন মুক্তি পায় পুরো বিস্ফোরণটা অমিত এবং তার বন্ধুদের উপর এসে পড়ে। বুঝতে পারছি। যারা তাদের জীবনে প্রতারণা করেছিল তাদের প্রতি ঘৃণাই এই আত্মাদের চালিকা শক্তি হয়ে উঠেছিল। অমিতের অধ্যত্ব সেই ঘৃণাকে উস্কে দেয়। কি সাংঘাতিক একটা ভুল! মানে একটা ছোট্ট ঠাট্টা কতটা ভয়াবহ হতে পারে। কিন্তু ঋতু কি তার পুরনো জীবন ফিরে পেল? সে কি এই ট্রমা থেকে বেরিয়ে আসতে পেরেছে? দেখো, আত্মার মুক্তি হয়েছে ঠিকই, কিন্তু ঋতুর জীবনের অনেকটা মূল্যবান সময় হারিয়ে গেছে। দীর্ঘ মানসিক যুদ্ধ এবং অবসাদ কাটিয়ে উঠে 2022 সালে সে নিজেকে আবার গুছিয়ে নেয়। সে উচ্চপদস্থ সরকারি চাকরির পরীক্ষা দিয়ে অনেকটা পথ পেরিয়ে যায় এবং বর্তমানে উত্তরপ্রদেশের সেচ দপ্তরে চাকরি পেয়েছে। যাক, অন্তত মেয়েটা নিজের পায়ে দাঁড়াতে পেরেছে। হ্যাঁ, সে বেঁচে গেছে, কিন্তু একটা ভুলের মাসুল তাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। তার বন্ধুরা আর কখনো ফিরে আসবে না, আর ওই ঘটনা সে কখনো ভুলতে পারেনি। তিনি এখন এই গল্প শোনান যাতে অন্যরা সাবধান হয়। সত্যি তো, এই ঘটনা আমাদের ভাবতে বাধ্য করে যে আমাদের চারপাশে এমন কত অজানা বিপদ লুকিয়ে আছে যা আমরা সাধারণ চোখে দেখতে পাই না। তবে এই কাহিনীর শেষে একটি প্রশ্ন আমাদের মগজে খোদাই হয়ে থেকে যায়। ঋতু হয়তো মেহান্দিপুর বালাজি থেকে ফিরে এসে নতুন জীবন শুরু করেছে, কিন্তু সেই তান্ত্রিক যে নিজের স্বার্থে 2টো যন্ত্রণাক্লিষ্ট আত্মাকে অনন্তকালের জন্য আটকে রেখেছিল, সূত্রগুলো তার সম্পর্কে সম্পূর্ণ নীরব। তার মানে সে আজও? হ্যাঁ, হয়তো সে আজও দিল্লির কোনো অন্ধকার গলিতে বসে নতুন কোনো পিপল গাছের নিচে সিঁদুর মাখানো বাক্স সাজিয়ে রেখেছে নতুন কোনো শিকারের অপেক্ষা। পিপল গাছের নিচে রাখা প্রসাদ, কালো জাদুর বাঁধন আর এক পড়ুয়ার ঠাট্টা। এই গল্প আমাদের শেখায় অজানা শক্তিকে অবহেলা করা উচিত নয়। আরও ভয়ঙ্কর গল্প শুনতে সাবস্ক্রাইব করুন সাসপেন্সে বাংলা চ্যানেলটি। আরও ভয়ঙ্কর গল্প শুনতে সাবস্ক্রাইব করুন সাসপেন্স ই বাংলা চ্যানেলটি।